ভিটিএস, ভিটিএস আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি। আমি একটা নন মুসলিম কান্ট্রিতে থাকি দীর্ঘদিন ধরে। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আ ধর্মের অস্তিত্বটা যেটা ডিপেন্ড করে আসলে নির্ভর করে মূলত আসলে ইটারনাল লাইফ, আফটার লাইফ অথবা জাজমেন্ট ডে এর উপর বেস করে আসলে। তো আমরা যেটাকে আসলে বা আপনারা যেটাকে নাকচ করে দিচ্ছেন একেবারেই এটা কি ইটারনাল লাইফ কে নাকচ করে দেওয়াকে কি এটাকে বলব যে ধর্মটাকে আ সেপারেট করে দেওয়া একেবারে সম্পূর্ণটাকে এরকম কি ব্যাপারটা? আমরা যেটা বলছি যে এই ধরনের কোন ইটারনাল লাইফ এর তো কোন প্রমাণ নাই, তাই না? বাস্তব তো কোন জি। প্রমাণ নাই। নাকি আছে? ডেফিনিটলি নাই। আমি ওটা তাহলে বিশ্বাস করি যে না যেই জিনিসের বাস্তব কোনো প্রমাণ নাই, যে জিনিস মানুষের কল্পনা, সেটা তো মানুষের জি, কল্পনা। সেটার জন্য তো আমরা আমাদের এই পৃথিবীর যে জীবনটা, সেই পৃথিবীর জীবনটাকে তো আমরা দুর্বিষহ করে তুলতে পারি না সেটার জন্য। যে ডেফিনিটলি, মারামারি কাটাকাটি, ধর্ম ডেফিনিটলি, রক্ষা, ধর্ম চাপায়া দেয়া, এগুলো তো আমরা এই পৃথিবীতে করতে পারি না। তাহলে তো এটা ডেফিনিটলি। একটা মানে বিভৎস একটা পৃথিবী তৈরিতে পরিণত হবে। একেক ধর্মের লোক অবশ্যই, একেক ধর্মের লোকের সাথে অবশ্যই। না মারামারি আজ করবে। বর্তমান পৃথিবীতে যে বিভক্তিটা আমি দেখতে পাই, আসলে আমি যে আপনাকে বললাম দীর্ঘদিন আমিও দেশের বাইরে থাকি। বিভক্তিটা আসলে মূলত এই আমাদের রিলিজিয়নটা নিয়ে কিন্তু বিভিন্ন রিলিজিয়নের যে ফিলোসফি যে মানুষগুলো থাকে, তাদের বিভিন্ন দর্শন থাকে, বিভিন্ন আদর্শ থাকে, বিভিন্ন কালচার থাকে। তাদের এই এক্টিভিটিস গুলোই কিন্তু আসলে একে অপর থেকে কিন্তু আলাদা করে দিচ্ছে এবং তাদের সাথে একটা কনফ্লিক্ট এর জায়গাটা তৈরি করে দিচ্ছে। এটা একটা ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি এটা করেন না। আমি আসলে একটা গ্রে জোন এর মধ্যে আছি আসলে এখন। যে আমি নন রিলিজিয়াস বলতে পারেন। আমি এথিস্ট না, বাট আমি নন রিলিজিয়াস। আমি কোন ধর্মটাকেই আমি পালন করি না। আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি কোন রীতিনীতি আর পালন মানে ওটার নিয়ম নীতি আর পালন করি না। ওখান থেকে সরে আসছি আমি আসলে। কিন্তু একটা গ্রে জোনে থাকার পরে আমার কাছে সবসময় মনে হচ্ছে ব্যাপারটা যে আসলে একজন নিশ্চয়ই একজনে বলব না। আসলে কিছু একটা কোড আচ্ছা, মেকার আছে যে আচ্ছা, আচ্ছা। এক্সম্যান ভাই ১ সেকেন্ড, ১ সেকেন্ড। আপনি যে এই কথাটাই বলবেন, সেই কথাটা কি আপনার অন্ধবিশ্বাস নাকি সেটার সপক্ষে কোন প্রমাণ আছে? আমার একটা ছোট, ছোট যুক্তি আছে আমার একটা। যার যুক্তিটা ফলে পরে। আগে আপনি বলেন যে আপনার কি প্রমাণ আছে কিনা সেটা আগে বলেন। প্রমাণ আছে কোন? জি আমি একটা থিওরি আপনাকে বলতে পারি এই ব্যাপারে। আমি থিওরি যেটা না, বিশ্বাস আগে করি। আগে যেটা জিজ্ঞেস করছে সেটা বলেন। কোন প্রমাণ আছে কিনা? প্রমাণ বলতে আপনি কিসের প্রমাণ চাচ্ছেন স্পষ্ট করেন ভাইয়া। এই যে যেটা আপনি বললেন যে কিছু একটা আছে বা কিছু একটা মেকার-টেকার কি কোড মেকার কি মা এই টাইপের কিছু একটা। এর জি, কোন জি, জি, প্রমাণ জি, আছে জি। কিনা? আ আমার কাছে একটা প্রমাণ বলে মনে হয়। যেটা আমার কাছে। আমি আপনাকে না, না, সেটা একটু প্রমাণ বলি। তো আমার এটা তো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না। যে জি, জি। আমার কাছে এটা প্রমাণ মনে হয় ভাই। এইটা প্রমাণ জিনিসটা তো ইউনিভার্সাল। এটা তো ইউনিভার্সাল। সার্বজনীন। যেমন ডেফিনিটলি ধরেন আমি ইউনিভার্সালি যেমন বলব ধরেন আপনাকে। জি, যেমন ধরেন আ ভাই আপনাকে একটা প্রশ্ন করি যে পানির অণুকে ভাঙলে কি জিনিস পাওয়া যায়? কি হাইড্রোজেন, মৌলিক অক্সিজেন। পদার্থ পাওয়া যায়? আচ্ছা, হাইড্রোজেন, অক্সিজেন। এটার কি কোন প্রমাণ আছে নাকি জাস্ট এটা আমার কাছে মনে হয় এটাই প্রমাণ এরকম কিছু একটা? আমি এই এক্সাম্পল টাই আপনাকে দিতাম। যার ফলে আমি ওখানেই আসতাম। এই আচ্ছা, পানি আচ্ছা, জিনিস আপনি একটু উত্তরটা দেন প্লিজ। জি, জি, কাইন্ডলি। আমার কাছে সবসময় মনে হয় যে যেকোনো কিছুর আসলে একটা না, 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 কোড না, না, এটার উত্তরটা দেন। এই যে পানির জি, অণুকে আমি ভাঙলে ওটাই দিচ্ছি। হাইড্রোজেন হ্যাঁ, হ্যাঁ। এ ২ টি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা পানি একটা অণু তৈরি এই করে, জিনিসটা কি ক্রিয়েটেড করে। ব্যক্তি বিশেষের উপর নির্ভর করছে? যে ডেফিনিটলি নট। এটা ইউনিভার্সাল। দিস ইস তাহলে ইউনিভার্সাল। তাহলে আপনি যে প্রমাণের কথা যখন আমি বললাম তখন আপনি কেন এই কথাটা বললেন যে আমার কাছে মনে হয়। এই কথাটাই তো প্রমাণের সাথে যায় না ভাই। এই কথাটা তো এই কথাটা হচ্ছে মতামত। এটা এই আচ্ছা, যে যেই জিনিসটা আপনি দিতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার মতামত যে জি। আমার কাছে মনে হইতেছে এটা আছে। আমার মতামত হচ্ছে এইটা। না আমি আসলে মতামত ওটা কাকে বলিনি। বলে? এক্সম্যান ভাই মতামত কাকে বলে আর প্রমাণ কাকে বলে? এই ২ টা তো আলাদা জিনিস নাকি? যে আমারটা শেষ আমি একটু জাস্ট এই জায়গাটা একটু কারেকশন করে দেই আপনাকে। জাস্ট একটু কারেকশন ভাইয়া। আপনি যখন বললেন, আমার কাছে এটা কি প্রমাণ মনে হয়? এটাকে তো প্রমাণ এই কথাটার ভিতরেই তো লুকায় আছে যে আপনি মত দিচ্ছেন, আপনার মতামতটা জি, দিচ্ছেন জি। যে এটার পক্ষে আপনি আছেন কিন্তু আপনার কাছে কোন প্রমাণ নাই আসলে। এই কারণেই আমি আপনার কাছে মনে হচ্ছে। আর যদি আপনার কাছে প্রমাণ থাকতো তাহলে তো আপনি বলতেন আমার কাছে প্রমাণ আছে। এটা তো আপনি বলেন নাই। আমি ভাই জাস্ট একটু ক্লিয়ার করি। এখানে কারেকশনটা করে দিই আপনাকে। জাস্ট সামান্য। আমি যেটা আসলে বললাম না আমি যেটা বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি এরকম আপনার বিশ্বাসও আমি যে জানতে চাচ্ছি না। জি, প্লিজ না, ভাই, না, না। আপনার বিশ্বাসও তো আমি জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি আপনার কাছে কি কোন প্রমাণ আছে? আ আ প্রমাণটা হলো যে কিসের চাচ্ছেন যে এটা আ আ যে অন্য কেউ তৈরি করেছে বা এই ধরনের ব্যাপার তো? যেটা আপনি বলেছেন এই যে মেকার-টেকার কি যেন সেটার না মেকার সপক্ষে কোন বলিনি প্রমাণ ভাইয়া। আছে নাকি? নো, 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 নো। বা আই কোড এম নট মেকার বা আই এম নট টেলিং অ্যাবাউট এনি আমি বলেছি আপনি মেকার। যেটাই বলে থাকেন না কেন, আমি বলেছি আপনি যেটাই বলে থাকেন না কেন, এখন তো আপনার এটা কারেকশন করে দিতে হবে না আমাকে যে ভাই আমি এটা বলিনি, আমি ওইটা বলেছি। এই কারণে আপনার তো কারেকশন করার প্রয়োজন পড়ছে না। আমি আপনাকে বলেছি যে আপনি যেটাই বলছেন না কেন, সেটার সপক্ষে যেই ওয়ার্ড দ্বারাই সেটাকে মানে করছেন না কেন, সেটার সপক্ষে কোন প্রমাণ, না, না, অবজেক্টিভ না। কোন প্রমাণ কোন আছে কিনা? প্রমাণ নেই। না ভাইয়া কোন প্রমাণ ওকে। নেই। এখন কোন ২য় প্রশ্ন, সেটার সপক্ষে কি কোন অবজেক্টিভ যুক্তি আছে?
আমার কাছে সরি আমার কাছে আর বলব না। একটা যুক্তি আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়। এখন আচ্ছা সবার সেই কাছে নাও যুক্তিটা হতে বলেন, পারে। সেই যুক্তিটা জি, বলেন। সেটা সেটা হলো যে এই যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যে একটা বা ২ টা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে যে পানি তৈরি হয়, দিস ইস এ ফর্মুলা ব্রো। এই এটা যে একটা দিস ইজ এ ফর্মুলা। ফর্মুলা, দিস ইজ এ ফর্মুলা এইটা ওই হাইড্রোজেন অক্সিজেনের কোনো বৈশিষ্ট্য না। এইটা যে ঘটে ফর্মুলা। সেই এইটা যে ঘটে প্রাকৃতিক কোনো একটা ঘটনা ঘটে, এই ঘটনাটাকে আমরা বলতেছি ফর্মুলা। এইটা ফর্মুলা। এইটা জি। হাইড্রোজেন, অক্সিজেন নিজেরা জানে না যে তারা একত্রিত হইলে তারা পানি ফর্ম করবে বা এই ফর্মুলেট করবে। এই জিনিসটা তারা নিজেরা জানে না। এটা আমরা যারা দর্শক, যারা হচ্ছে অবজার্ভার তারা এই জিনিসগুলা দেখে এই জিনিসটা আমরা কিছু আমরা ফাইন্ড আউট করছি। আমরা জি, এই আমরা জিনিসটা ফাইন্ড ফাইন্ড আউট আউট করছি। করেছি। কিন্তু এটা তো ফাইন্ড আউট ওই করে ওই জিনিসটার ইনহেরিট প্রপার্টি না তো ভাই। যে হাইড্রোজেন, আমি অক্সিজেন এইখানেই আসতেছি। আবার সেইম একটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোক্সাইড গঠন করে। এটাও আপনি জানেন। দিস হ্যাঁ, ইস এ ফর্মুলা। তো হুম। এইভাবে আপনি একটা কার্বন একটা কার্বন আ যখন আ অণু ৪ টা কার্বন অণু আপনার কি যুক্তিটা যুক্ত এরকম হয়ে যে এইটা এটার সাথে এটা করে এটা এটা হচ্ছে ফর্মুলা। সুতরাং এই সুতরাং ফর্মুলাটা এই আপনার আপনার ফর্মুলাটা অবশ্যই কোথাও থেকে এটা কোথাও এটা এক্সিস্ট করে। আসলে এই এই যে ফর্মুলাটাকে এই যে আমি বলছি না কেউ তৈরি অবশ্যই করছে। ভাই এক্সিস্ট করে। অবশ্যই যে করে সেটার জি, সপক্ষে কি সেটার সপক্ষেই তো যুক্তি আপনি দিচ্ছিলেন, তাই না? জি, জি, এখন জি। যদি আপনি সেইটাই আবার বলেন যে ভাই অবশ্যই এটা করে। তাইলে তো সেটা যুক্তি হইল না তো ভাই। আপনি তো সেটার সপক্ষেই যুক্তি দিচ্ছিলেন এতক্ষণ। যে এই যে মনে করেন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে পানি হয়, সেটা কেউ না কেউ করাচ্ছে ভাই, আমার মনে হচ্ছে কেউ না কেউ করাচ্ছে। ভাই না আপনার কেউ যুক্তিটা করাচ্ছে কি? না। ব্রো, একটু 1 সেকেন্ড, ব্রো 1 সেকেন্ড, কেউ 1 সেকেন্ড। করাচ্ছে না। ওয়েট। একটু মিউট রাখেন নিজেকে। আমি জি। আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এসে দাবি করলেন কেউ না কেউ এই জিনিসগুলা করাচ্ছে। আমি বললাম যে, "কে করাচ্ছে ভাই যুক্তি বা প্রমাণ দেন।" প্রমাণ নাই ভাই, যুক্তি আছে। যুক্তি কি? যুক্তি হচ্ছে এই যে ভাই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে পানি হচ্ছে, নিশ্চয়ই অবশ্যই ভাই কেউ করাচ্ছে। ভাই যুক্তিটা কি আপনার? এটার পেছনে ভাইয়া যুক্তিটা কেউ কি? করাচ্ছে না। ১ আমি সেকেন্ড, ১ আবারও সেকেন্ড বলছি। আপনি আমার কথা শোনেন। আগে জি। কথাটা শোনেন। কথার মাঝখানে কথা বলেন না প্লিজ। আমি বললাম যে, "এই যে এটা যে কেউ করাচ্ছে সেটার সপক্ষে যুক্তিটা কি?" আপনি তখন বললেন, "এই যে ভাই হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিলে পানি হচ্ছে। নিশ্চয়ই এটা কেউ করাচ্ছে ভাই। অবশ্যই এটা কেউ করাচ্ছে ভাই।" আমি বললাম, "ওয়াও! ওকে এটা যে করাচ্ছে এটার সপক্ষে আপনার কাছে যুক্তিটা কি?" আপনি তখন বললেন, "ভাই এই কার্বন মিলে যে এটা হচ্ছে, অবশ্যই ভাই এটা কেউ করাচ্ছে ভাই।" আমি বললাম, "ওয়েল এটা তো আপনার দাবি যে অবশ্যই কেউ করাচ্ছে। এটা তো আপনি দাবি করতেছেন এটা কেউ করাচ্ছে। বা এটা কেউ আ এইভাবে সেট করে দিছে। এভাবে একটা রুল সেট করে দিছে। এটা তো আপনি দাবি করতেছেন। কিন্তু এই দাবিটার সপক্ষে যুক্তি বা প্রমাণটা কি?" তখন আপনি আবার আমাকে বললেন যে, "ভাই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে এটা হচ্ছে, সেটা তো ভাই অবশ্যই কেউ করাচ্ছে।" ভাই আপনি যতবার এই সেন্টেন্সটা মেকিং এর সময় অবশ্যই যতবার যুক্ত করেন না কেন, তাতে আপনার এইটা দাবি থেকে যুক্তিতে পরিণত হয় না। সেটা তখনও দাবি থাকে যে অবশ্যই কেউ করাচ্ছে বা কেউ এই জিনিসটা নির্ধারণ করেছে। যতবারই আপনি বলেন না কেন যে অবশ্যই এটা আমার মতে অবশ্যই এটা কেউ করাচ্ছে, ততবারই এই কথাটা এই সেন্টেন্সটা একটা দাবি থাকে। এইটা কোনো যুক্তি হয় না। যুক্তি কাকে বলে সেই বিষয়ে কি আপনি জানেন ভাই? যুক্তি কাকে বলে একটু বলেন তো? ভাই আমার জি, এটা মানে শেষ করি আপনি বললেন যখন আমাকে বললেন আপনি শেষ করা ভাই পসিবল না। আপনাকে যুক্তি দিতে বলেছিলাম। আপনি না, না বলেছেন জাস্ট 2 যে লাইনস। 2 লাইনস এর ভিতরেই এটা শেষ হয়ে গেছে ভাই। 2 লাইনস এর ভেতরেই শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরেন। জি। ইচ্ছামৃত ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি। যে আপনাকে আমি একটা জিনিস বলব হু, হু। যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে পানি হয়, এটা অবশ্যই কেউ না কেউ করাচ্ছে। এই কথাটা কি আমার দাবি নাকি এই কথাটা আমার যুক্তি? না এটা আপনার দাবি। কারণ এই দাবিটা আমিও করতে পারি যে অবশ্যই এটা আপনি বসাচ্ছেন এটা আমি ইচ্ছামৃত আমি করেছি। ও। এই দাবিটা আমিও করতে পারি। আচ্ছা এটা মানে একটা মামদুভূত করেছে কেউ তো এই দাবিও করতে পারে যে এই কাজটা একটা অবশ্যই, মামদুভূত করাচ্ছে বা আল্লাহ অবশ্যই, করাচ্ছে। অবশ্যই। যত যত আমি যদি ১০০ বার অবশ্যই শব্দটা এটার মাঝখানে যুক্ত করে দেই, তাতে কি এইটা কোন যুক্তিতে পরিণত হয় ইচ্ছামৃত ভাই? না আপনি ওখানে ১০০ বার কেন ১০০০ বার মানে অবশ্যই লাগালেও এই যুক্তিটা প্রমাণিত এই হয় না যুক্তি এবং না, এটা যে এই দাবিটা। হ্যাঁ, সরি। এই দাবিটা প্রমাণিত হয় না এবং এই দাবিটা কোনোভাবে শক্তিশালীও হয় না। ১০০ বার কেন ১,০০,০০০ বার অবশ্যই লাগিয়ে দিলেও এটা একটা দাবিই থেকে থাকে আরকি। হ্যাঁ, আসিফ ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা নিশ্চিত হইলাম যে ২ সেন্টেন্সের ভিতরে যেই ২ টা কথা উনি বলছেন, সেই ২ টা ছিল দাবি। এখন আবার আমরা সেই যুক্তিটা এক্সম্যান ভাই আপনি এখন আর কোন জি। দাবি-দাওয়া না বলে জাস্ট যুক্তিটা বলেন, যে যুক্তিটা আপনার কাছে আছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন একত্রিত হইলে পানি হয়, এটার পেছনে অবশ্যই যে দাবিটা আপনি করছেন, অবশ্যই কোন একজন মেকার বা কিছু একটা আছে, কিছু একটা এটাকে করাচ্ছে। এটার ভাই কোন সপক্ষে কি মেকার নাই। যুক্তি আছে? না কোন আচ্ছা মেকার নাই। যেটাই হোক, জি, সেটা মেকার। সেটার সপক্ষে যুক্তিটা দেন। আমি আপনাকে কথার মাঝে বলেছিলাম ভাই যে এটা এক্সিস্ট করে। সারা ইউনিভার্স এ এটা এক্সিস্ট করে।
হ্যাঁ, আমার কথা কি আপনি তো কমপ্লিট করতে দেননি। এক্সিস্ট কোনটা করে আমি এক্সিস্ট ওটাই বলছি। কোনটা এক্সিস্ট করে? এভরিথিং এই ফর্মুলাটা এক্সিস্ট করে ব্রো। এটা আপনি পৃথিবীতেও করে, মঙ্গল গ্রহে করে, আপনি ইউরেনাসে গেলেও করে। সেইম। এইটা এক্সিস্ট হ্যাঁ, করে। আপনি সেটা তো হোয়াটএভার আপনি যেখানে যান না কেন এক্সিস্ট করে এটা। সেটা তো সো আমরা আমি সেটা তো আমিও বলছিলাম বলতেছি। আমি সেটা তো জাস্ট বলতে যুক্তিটা চাচ্ছিলাম দেন, জাস্ট যুক্তিটা দেন, যুক্তিটা দেন। এ আর কোন কথা না, এই যুক্তিটা দেন। এই ফর্মুলাটা মহাবিশ্বের সৃষ্টির সময় থেকেই এটা ছিল। আমি এটাই বলতে হ্যাঁ, চাচ্ছি ছিল আমি নাকি এতক্ষণ ছিল ধরে। না, ছিল নাকি ছিল না, সেটা তো আপনার যুক্তি না। যে এইটা ছিল তার মানে আপনার যুক্তিটা কি তাইলে এখানে? ছিল মানে মনে বলে করেন এক্সিস্ট ছিল বলে এক্সিস্ট করতেছে ভাই। যদি না থাকতো তাহলে এক্সিস্ট করতো না জিনিসটা এই ইউনিভার্সে। আরে ভাই আপনি যে কিছু একটা মানে কিছু একটা সপক্ষে যুক্তি দিচ্ছিলেন, জি। এইটা হচ্ছে আপনার যুক্তি যে হুম। পানির মানে হাইড্রোজেন এবং অক্সিজেন ফর্মুলা, সৃষ্টির ফর্মুলা, ফর্মুলা, কোড। আবার মাঝখানে সাউন্ড করেন না। একটু কথাটা শেষ করতে দেন। আপনার যুক্তিটা হচ্ছে ইচ্ছামিত ভাই উনি যুক্তি দিয়েছেন কোন এই জিনিসগুলা কোন একজন কর্তা আছে বা কোন একটা মেকার আছে বা কোন একটা কারিগর কিছু একটা আছে যে এই জিনিসটা এই আমরা কেউ জানি জিনিসগুলা না। ঘটাইছে এই জিনিসগুলা ঘটাইছে। হু, হু। সেটার যুক্তি কি আছে ভাই? কারণ হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন মিললে পানি হয়। এটা মঙ্গল গ্রহেও হয়, এটা বুধ গ্রহেও হয়, এটা বৃহস্পতি গ্রহে হয়। এটা সৃষ্টির আদিতেও ছিল, একদম শুরুতেও এরকম হইতো, এখনো হয়, ১০০ বছর পরে হবে। এইটা হচ্ছে সেইটার সপক্ষে যুক্তি যে কেউ একজন এটা করাচ্ছে। ইচ্ছামৃত ভাই আপনি কি এইটা কোনোভাবে রিলেট করতে পারতেছেন? যে এইটা যদি সৃষ্টির শুরুতেও যদি এই ঘটনা ঘটতো এবং সৃষ্টির আদিতেও যদি শেষেও যদি এই ধরনের ঘটনা ঘটে, এই জিনিসটা কিভাবে এইটার সপক্ষে যুক্তি হয় যে কেউ এটাকে করাচ্ছে? ইচ্ছামৃত ভাই আপনি কি কোন রিলেশন পাচ্ছেন? না রিলেশন তো পাচ্ছি না আসিফ ভাই। তো কিন্তু এখানে আমার একটা প্রশ্ন চলে আসছে। সেই প্রশ্নটা কি আচ্ছা করতে পারি আসিফ ভাই? ইচ্ছামৃত ভাই আমার যে মাথা চুলকাচ্ছে, এইটা কি মামদভূত আমার মাথার উপরে বইসা আছে, ঘাড়ের উপরে বইসা আছে এবং সে আমার মাথার ভিতরে অদৃশ্য উকুন ঢুকায় দিছে, এইটার সপক্ষে কোন প্রমাণ বা যুক্তি হইতে পারে? না, না, না। আসিফ ভাই কখনোই পারে না। কিন্তু উনি এখান থেকে যুক্তি বের করছে হাইড্রোজেন এবং অক্সিজেন যেহেতু মিলিত হয়ে পানি তৈরি করতেছে এটা অমুক সালেও হইতো, তমুক সালেও হইতো, মঙ্গল গ্রহেও হইতো। সুতরাং এইটা হচ্ছে সেইটার সপক্ষে যুক্তি যে কেউ এটাকে করাচ্ছে। আমি হতভম্ব ভাই। আ আম আম মিচ্ছামিত ভাই আমি হতভম্ব যে এই যুক্তিতে এইটাকে যুক্তি বলে। ১ নম্বর কথা হচ্ছে এটাকে যুক্তি বলে এবং এটা দ্বারা নাকি এটা established হচ্ছে। হ্যাঁ, ইচ্ছামিত ভাই আপনি যেটা বলছিলেন বলেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন এখানে হচ্ছে মানে আপনি যে মানে ওয়েতে এটা মানে প্রেজেন্ট করলেন মানে সেটাও একটা মানে এটা যদি হয়েও থাকে তাহলে এটা কোনোভাবে পসিবল না সেটা তো আপনি বললেন। কিন্তু এনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে ইনি বললেন যে মঙ্গল গ্রহ, চাঁদ এই সমস্ত কিছু উদাহরণ দিলেন। আচ্ছা আপনি একটা জিনিস বলুন তো চাঁদ, মঙ্গল গ্রহ, ইউরেনাস, নেপচুনে আমরা যে এরকম সিভিলাইজেশন বা এরকম জীবজন্তু দেখি না বা গাছপালা দেখি না, পৃথিবীতে দেখি। হ্যাঁ, ইচ্ছামিত ভাই প্রসঙ্গ অন্যদিকে নিয়েন না। আমরা যে ওকে, প্রসঙ্গে ওকে। আছি শুধুমাত্র সেই জায়গায় থাকবেন। অন্য কোন জায়গাতে প্রসঙ্গ যাওয়া যাবে না। ওকে, ওকে এ আসিফ ভাই। এখানে আপনি একদমই অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। আমরা যেখানে ছিলাম যে যুক্তিটা কি? উনি যে বলছেন হুম, যে আ এইটার পেছনে যুক্তিটা আমি চেয়েছিলাম যে কেউ যে এটা ঘটাচ্ছে, কোন একটা সত্তা যে এটা ঘটাচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটতেছে সেটার পেছনে যে একটা মেকার আছে বা একটা কারিগর আছে বা একজন নিয়ন্ত্রক আছে, এইটার সপক্ষে যুক্তি হচ্ছে উনি বলেছেন সেটা আদিতেও ঘটতো, এখনো ঘটে এটা নাকি যুক্তি। আ আব এক্সম্যান ভাই আপনার কি আর কোন যুক্তি আছে? না ভাই আমার কাছে এর যুক্তি আর কোন কিছু নাই। আমার কাছে শুধু একটাই ব্যাপারটা যে এরকম আচ্ছা আনলিমিটেড ফর্মুলাটা আগে থেকে এক্সিস্ট করে। আর্গুমেন্ট কিভাবে মেক করতে হয় আপনি কি জানেন? না ফার্স্ট টাইম আপনার সাথে আমি লাইভে যুক্ত হয়েছি। আমি কখনোই কারো সাথে লাইভে কখনো যুক্ত হইনি আসলে। মানে যুক্তিবিদ্যা নামে কোন বই বা যুক্তি কিভাবে তৈরি করতে হয়, হুম, মানে হুম, আর্গুমেন্টের ভিতরে কয়েকটা প্রস্তাবনা থাকে, সেই প্রস্তাবনাগুলো একটা আরেকটার সাথে রিলেটেড হইতে হয়। এই জিনিসগুলো কখনো পড়েন নাই নাকি শেখেন নাই নাকি? না ভাই আমার এই বিষয়ে তেমন ধারণা আমার নেই। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস একটু দেখাচ্ছি, আপনি একটু জি, দেখেন, হ্যাঁ? একটা অবশ্যই। আর্গুমেন্ট কিভাবে মেক করতে হয়, একটা আর্গুমেন্টের মানে প্রসিডিউর কি, আর্গুমেন্ট মেকিং এর প্রসিডিউরটা কি, সেটা আচ্ছা, আসলে এটা আপনাকে আচ্ছা। আপনাকে দোষ দিচ্ছি না। এটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ জি, আসলে জানে জি, না। জি, জি, বোঝে না। এই জিনিসগুলো বোঝে জি, না। একদম কোনো আইডিয়াই হুম, দেখা যাবে মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোনো আইডিয়াই নেই এটা এই জিনিসটা একদম। কি। সংশয়.com এ জ্ঞানকোষ পাতার ভিতরে যুক্তি বনাম কুযুক্তি অংশে এই যে যুক্তি কাকে বলে এই যে এই লেখাটার ভিতরে এই জিনিসটা আছে হুম, যে যুক্তি কাকে বলে? যখন আপনি এটা কিন্তু প্রমাণ না, এটা হচ্ছে যুক্তি। যুক্তি আচ্ছা, যখন আপনি ব্যবহার করবেন তখন আপনাকে যুক্তিবিদ্যার কিছু রুলস ফলো করতে হবে। আ ১ম এ যুক্তির প্রকারভেদগুলা জানতে হবে। যুক্তির প্রকারভেদ হচ্ছে ভ্যালিড রিজনিং, একটা হচ্ছে ভ্যালিড হুম, রিজনিং, একটা হচ্ছে ফ্যালাসিয়াস রিজনিং। এই ২ ধরনের যুক্তি মানুষ উপস্থাপন করে সাধারণত। এই fallacious reasoning এটাকে আসলে যুক্তি বলা বলা হয় না। এটাকে বলা হয় লজিক্যাল fallacy বা fallacious reasoning। আর এইটা হচ্ছে ভ্যালিড রিজনিং টাই হচ্ছে একমাত্র যুক্তির এইটা দ্বারাই নির্ভুল সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। যেমন আচ্ছা, কিভাবে তৈরি করতে হয় আমি একটা উদাহরণ দেই। যেমন বলা হচ্ছে যে সকল মানুষ মরণশীল। প্রস্তাবনা ১ সকল মানুষ মরণশীল। প্রস্তাবনা ২ কলিমুদ্দিন একজন মানুষ। এই ২ টা প্রস্তাবনা থেকে আমরা এই কনক্লুশন এ আসতে পারি, সিদ্ধান্তে আসতে পারি যে কলিমুদ্দিন একদিন মারা যাবে বা কলিমুদ্দিন একজন মরণশীল জীব। কারণ এই প্রস্তাবনা ১ এবং প্রস্তাবনা ২ এর ভিতরে একটা সম্পর্ক আছে। ২ জায়গাতেই মানুষ। আর ১ম প্রস্তাবনাতে বলা হইছে মানুষ হচ্ছে মরণশীল। সুতরাং যেহেতু কলিমুদ্দিন মানুষ, সেহেতু কলিমুদ্দিন একজন মরণশীল জীব। এইভাবে
যুক্তিটাকে তৈরি করতে হয়। প্রস্তাবনাগুলা থাকে, প্রস্তাবনাগুলা ভ্যালিড হইতে হয় এবং প্রস্তাবনা থেকে যে ডিসিশনটা আসে, সেই ডিসিশনটা এইটার উপরে নির্ভর করতে হয়। আর আরেকটা হচ্ছে ভুল রিজনিং। ভুল রিজনিং কাকে বলে? ভুল যুক্তি কাকে বলে? বা লজিক্যাল ফ্যালাসি কাকে বলে? প্রস্তাবনা যেমন ধরেন প্রস্তাবনা ১, গরু ঘাস খায়। প্রস্তাবনা ২ হচ্ছে মানুষ গরুর দুধ ও মাংস খায়। এখান থেকে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে যেহেতু গরু ঘাস খায়, মানুষ গরুর দুধ এবং মাংস খায়, সেহেতু মানুষ ঘাস খায়। এইটা একটা ভুল সিদ্ধান্ত হবে। কারণ এই জায়গাটাতে এই জিনিসটা বোঝা যাচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে এইখানে এক জায়গায় একটা প্রবলেম আছে। এই প্রস্তাবনাগুলোর ভিতরে একটা জায়গাতে একটা প্রবলেম আছে। এই প্রস্তাবনা থেকে সিদ্ধান্তে আসা সম্ভব নয়। কারণ প্রস্তাবনাগুলোর মধ্যে এমন কোন সম্পর্ক নেই যা এই সিদ্ধান্তকে সমর্থন করে। এই ধরনের যুক্তিকে ভ্রান্ত যুক্তি হিসেবে গ্রহণ করতে হবে। ২ নম্বর বিষয় হচ্ছে এটা হচ্ছে যুক্তির প্রকারভেদ এবং এখন আমরা দেখি যুক্তির বৈধতা এবং যথার্থতা। ভ্যালিডিটি এবং সাউন্ডনেস। একটা যুক্তি ভ্যালিড হইতে পারে, সাউন্ড হইতে পারে। যুক্তিগুলা ভ্যালিড কখন হয়? উদাহরণ দিচ্ছি। সমস্ত দর্শন কোর্সই অত্যন্ত উত্তেজনাপূর্ণ কোর্স। সমস্ত যুক্তি কোর্সই দর্শন কোর্স। সুতরাং সমস্ত যুক্তি কোর্সই অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এইটা হচ্ছে এই যে ৩ নাম্বারটা হচ্ছে সিদ্ধান্ত, ১ম ২ টা হচ্ছে প্রস্তাবনা। এই ২ টা প্রস্তাবনার উপর ভিত্তি করে একটা বৈধ যুক্তি তৈরি হবে যে সমস্ত যুক্তি কোর্সই অত্যন্ত উত্তেজনাপূর্ণ। আর সাউন্ড হবে যখন আ যখন হচ্ছে গিয়ে যেমন ধরেন এটা একটা উদাহরণ। আচ্ছা এটা অনেক দীর্ঘ একটা আলোচনা। আমরা এই জিনিসগুলা আপনি না, একটু না, কষ্ট শুনি করে যাক। এই জি, জিনিসগুলা পড়ে নিন, একটু পড়ে নেন, হ্যাঁ? এখানে একটা পড়ে বইও নিন, দেয়া পড়ে আছে নিন। এবং জি, যুক্তি পড়ে নিন। কিভাবে মানে এস্টাবলিশ করতে হয়, যুক্তিকে কিভাবে তৈরি করতে হয়, একটার উপরে একটা স্টেপ, একটা স্টেপের পর আরেকটা স্টেপে কিভাবে যায়, সেই স্টেপের পর আরেকটা স্টেপে কিভাবে যায়, সেটার একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা জি, মানে আছে যে পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা যদি আপনি না জানেন, তাহলে তো আপনি আসলে যুক্তিটাও দিতে পারবেন না। এবং জি, যুক্তি সবসময় হতে হবে ইউনিভার্সাল। যুক্তি কখনো কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করতে হুম, পারবে না। হুম, আপনার আচ্ছা, ব্যক্তিগত বিশ্বাস-অবিশ্বাস, আপনার এই চিন্তা ভাবনা এগুলা যুক্তিতে কোনো প্রভাব বিস্তার করতে যেন না পারে, সেইটা আ রাখতে হবে। সেটা কঠোরভাবে মানে ফলো করতে হবে। আপনি আচ্ছা, একটু কষ্ট করে আচ্ছা, এখানে একটা বইয়ের লিংকও জি, দেয়া আছে। সেই বইটাও যদি আপনি জি, পড়ে ফেলেন এবং ইংরেজিতে অনেক বই আছে যুক্তিবিদ্যার উপরে। হ্যাঁ, সেই বইগুলা যদি আপনি একটু ঘাটাঘাটি করেন এবং এরপরে যদি আমরা আপনার সাথে কথা বলি, তাহলে আমরা আরো ভালো জি। আলোচনা করতে পারব। ঠিক আছে ভাই? জি, জি। আমি একটা লাস্ট একটা আর্গুমেন্ট আমি দিয়ে দেই। আসলে এজন্যই যে আমরা যেহেতু আসলে এই জিনিসগুলো খুঁজে পেয়েছি ভাই। আমরা কিন্তু এগুলোকে তৈরি করিনি বা আমরা এটাও বিশ্বাস করি না এটা কেউ তৈরি করছে আসলে প্রতিনিয়ত। প্রতিনিয়ত কেউ পানি তৈরি করছে অথবা কেউ প্রতিনিয়ত কেউ কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। আসলে ব্যাপারটা সেরকম না। আমি বলতে চাইছি আসলে এই ফর্মুলাটা আগে থেকে এক্সিস্ট করত। এখন সেটা গড তৈরি করছে না কে তৈরি করছে আমরা কেউ জানি না ব্রো। এটা কেউই আমরা জানি না। এটা আমরা কেউ গড মানতে পারে। গড তৈরি করছে, কেউ আল্লাহ বিশ্বাস করে যতক্ষণ আল্লাহ বানাইছে। যতক্ষণ জি, জি। আমরা কেউ ওইটা তো জানি ভাই না। ওইটা তো অবশ্যই জানি। আমি জানি তো। ওগুলা আমি তৈরি করেছি ভাই। আমি জানি। আচ্ছা, আচ্ছা। এখন বলেন। ও আচ্ছা। তাহলে আপনাকে সে পক্ষে আপনার সপক্ষে যুক্তি দিতে হবে কিন্তু। আপনি যুক্তি এটা দিব না পানিটা ভাই, বানাইছেন। যুক্তি দিব না ভাই। আমি জাস্ট বললাম আপনি বিশ্বাস করেন। জি, জি। না সেটাই বলছিলাম যে ফর্মুলাটা এক্সিস্ট করত সে আগে থেকে এই জিনিসটা কিন্তু কে করেছে আমরা কেউ জানি না। উই ডোন্ট কে কে করেছে কি? এখানে কে শব্দটা আসতেছে কে, কে, কোত্থেকে? কে না বা কিছু একটা কোনভাবে একটা এটা যে আ হয়েছিল ডেফিনিটলি তো এটা একটা কোন ব্যাপার থাকতে পারে। যেটা আমরা জানি না। অ্যাকচুয়ালি এটা বলতে পারি আমরা জানি না। আমরা কেউই জানি না। নিশ্চয়ই কিছু না কিছু অবশ্যই ঘটে থাকতে পারে। কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত এইটা আপনি এই ধরনের কোন প্রমাণ না দিবেন যে এই যে কে যখন বলছেন আপনি, তার মানে আপনি একজন কর্তা, একজন ব্যক্তি বিশেষ বোঝাচ্ছেন। যখন আপনি কে বলছেন তার মানে আপনি একটা সত্তাকে বোঝাচ্ছেন। এখন সত্তা তৈরি হতে সত্তা তো ব্রেইন নাও লাগবে হতে পারে। ভাই। ভাই সত্তা না সত্তাও বাদ দেন। কোন কিছু না। হয়তো এমন কিছু যেটা আমরা আমরা আমাদের ইউনিভার্সিটির মধ্যে এক্সিস্ট করে না সেই জিনিসটা। হয়তো হতে পারে। আমরা জানি না ব্রো। সেটাও জানি না। সেটাকেও বাদ দেন। স্কিপ কেন আমরা যেহেতু জানিই না ওইটা সম্পর্কে। কারণ আমরা তো বিগ ব্যাং এর আগে কিছু হইছে সেটা তো আমরা জানি না। আমাদের জানাই নাই। সো বিগ ব্যাং থেকেই যদি এগুলো এত কিছু আসে, হাইড্রোজেন আসে, অক্সিজেন আসে, কার্বন আসে, এগুলো আসছে। এখন কিভাবে আসছে, কেমন করে আসছে আমরা কিছুই জানি না ভাই ব্রো। আমরা তো তো বিগ ব্যাং এর অনেক পরের ব্যাপার। তো অনেক পরের ব্যাপার। জানি নাই থেকে তাহলে আমরা কি করব এখন তাহলে? আমাদের সিদ্ধান্তটা কি হবে? আমরা ঐজন্যে আমরা রিলিজিয়াস গড কে স্কিপ করব। পরিষ্কার কথা ভাই আমি যেটা করি। আমি সব আমি গডকেই তো রিলিজিয়াস স্কিপ গড কে করব। ভাইয়া যেহেতু জানি না সব গডকে কেউ স্কিপ করতে হবে। কেউ মানে আ আ যদি নাই জানি তাহলে তো আমাদের একমাত্র অবস্থান হবে আমরা জানি না তো। আবার কেউ জি, কিভাবে গডের পক্ষে অবস্থান কিভাবে নিব তাহলে না, সেখান না থেকে আমি? গড গড না হয়তো আমি বললাম যে রিলিজিয়াস গড কে পুরোপুরি আমি নেগেটিভ করে দিলাম। একেবারে যেকোনো 100% নেগেটিভ। ধরনেরই গড, যেকোনো ধরনের গডের কথাই মানে আলোচনায় আসুক না কেন, সেই গডই তো মানে আমাদেরকে স্কিপ করতে হবে। উম এটা যদি এটা নাই তো জানেন, হ্যাঁ, ভাই যদি হ্যাঁ, আপনি বলছেন যে আপনি জানেনই না, তাহলে তো হ্যাঁ। যেকোনো গডের কোন প্রসঙ্গই আসতে পারে না সেখানে। রিলিজিয়াস কি নন রিলিজিয়াস কোন গডই আসতে পারে না। কারণ আপনি তো জানেন না তো তাহলে। আপনি যেহেতু স্বীকারই করে নিচ্ছেন যে জানেন না, তাহলে তো কিভাবে জানবেন তাহলে যে কেউ একজন বলতেছে মনে করেন কেউ কলিমুদ্দিন এসে বলতেছে, "আমার কাছে একটি নন রিলিজিয়াস একটা গড আছে।" আপনি যখন জানেন না, তখন তো আপনি জানেন না। তখন তো আর আপনি কিছুই জানেন না তো ভাই। তখন আপনি তাহলে কিভাবে সেই কলিমুদ্দিনকে বলবেন যে, "ওয়াও! ঠিকই তো বলেছ।"
এই নন রিলিজিয়াস গডটা তো তাহলে আছে। এই যে বলবেন, এটা আপনি কিসের ভিত্তিতে বলবেন আপনি তো জানেন না ভাই। তাহলে জানি। তাহলে আপনি কিসের ভিত্তিতে বলবেন এই রিলিজিয়াস, নন রিলিজিয়াস সমস্ত ক্ষেত্রেই তো একই কথাই তো প্রযোজ্য হবে। এটা তো মানে এমন না যে রিলিজিয়াস গড এর ক্ষেত্রে একরকম আর নন রিলিজিয়াস গড এর ক্ষেত্রে আরেক রকম হবে। কথা তো ওই একটাই আপনি জানেন না। আসলে নন রিলিজিয়াস কনসেপ্টে তো এই ধরনের মানুষ বা এই ধরনের বিশ্বাস বা বিশ্বাসী মানুষকে তো পাওয়াও মুশকিল। আপনি যখনই বিলিভার্স হবেন তখন তো অবশ্যই কোনো একটা কনসেপ্টে আপনাকে আসলে না ডেইস্টরা আছে, থাকতে ডেইস্টরা হবে। আছে। ডেইস্টরা কোন বেসটা প্রাতিষ্ঠানিক আ আ দ অনেক আচ্ছা, অনেক মানুষই আছে আচ্ছা, পৃথিবীতে যারা প্রাতিষ্ঠানিক কোন আচ্ছা, ধর্ম মানে না। কিন্তু তারা গড মানে একটা কিছু একটা আছে, কোন একটা সচেতন সত্তা আছে। ধরে নিলাম আচ্ছা। সেটা একটা নন রিলিজিয়াস গডও যদি হয়, তারপরেও তো ওই জিনিসটাই তো থাকতেছে যে আপনি জানেন না। তাহলে আপনি কিভাবে এই বিষয় সম্পর্কে একটা মতামত দিবেন যে এই জিনিসটা সম্পর্কে আপনি জানেন না? এবং আসিফ হ্যাঁ, ভাই আপনার সবথেকে এটা বড় করতে ব্যাপার হচ্ছে যে এরকম ভারতেও কিছু উঠে আসছে এখন যারা নিজেদেরকে স্পিরিচুয়াল বলছে, এইগুলো আবার বেশি ভয়ংকর হয় জানেন তো? এই ফান্ডামেন্টাল রিলিজিয়ন যারা ফলো করে তাদের চেয়ে বেশি ভয়ংকর হয়। এদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে তুলনামূলকভাবে একটু শিক্ষিত যারা অডিয়েন্স মানে যারা জনগণ তাদেরকে টার্গেট করে কিন্তু তাদের পকেট খালি করছে এগুলো এখন। এগুলো বেশি মানে ডেঞ্জারাস আসিফ ভাই। সাতগুরু টাইপের নাকি? হ্যাঁ, একদম। কিন্তু সাদগুরুর ব্যাপারটা হচ্ছে সে ওশোর মানে রীতিমতো 100% ওশোর কথাগুলো কপি করে। এরপর সে যেহেতু দেখেছে যে ফান্ডামেন্টাল একটা গডকে সঙ্গে না রাখলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেজন্য এখন ২-১ টা গডের সাপোর্ট সে নিচ্ছে। কিন্তু একদম হুবহু এই টাইপের কাজগুলো করছে এবং তুলনামূলকভাবে দেখবেন যারা একটু ধর্ম থেকে সরে এসছে, যারা ওই গোঁড়ামিগুলো মানে না তাদেরকে কিন্তু টার্গেট করে তাদের পকেট কিন্তু খালি করছে আসিফ ভাইরা। খুব না ভাই মানে আমার একটা নন আমার আমার রিলিজিয়াস পকেট খালি করার কারো ইচ্ছা নাই। একটা নন রিলিজিয়াস রিলিজিয়ন তৈরি হচ্ছে যেটা হচ্ছে একটা নতুন গড কালচার শুরু করছে স্পিরিচুয়াল গড এবং তারাও একটা প্রাতিষ্ঠানিক ধর্মের মতো দ্বারা হয়ে যাচ্ছে। সেই জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই ধর্মের আবার গুরুও আছে। সেই গুরুর কাছে আবার টাকা দিতে হয়। আপনি হয়তো করছেন না এক্সপ্লেইন ভাই কিন্তু কেউ তো করছে। আল্লাহ! কি যে অবস্থা! ইন্টারেস্টিং। এই শুনে খুব সাদগুরুর মজা পায়ের লাগলো। একটা ছবি আসিফ ভাই ৳৫,০০০ ৳৬,০০০ বিক্রি হচ্ছে। ঠিক আছে? মানে এটা কত ওরে বড় ব্যবসা বাপ! ভাবুন। এ এবং সে তো বাপরে বিভিন্ন বাপ! দেশে ঘুরতেছে। ইসের সাথে দেখলাম আমি, বিল গেটস এর সাথে দেখলাম আমি। মানে কত বড় আ লোকদের সাথে গিয়ে সে মানে বক্তব্য দিচ্ছে। ওয়াও! ফ্যান্টাস্টিক ব্যাপার। ভাই এরকম একটা গুরু হইতে পারলে তো ভালোই হইতো। আমিও একটা নাস্তিক গুরু হব কিনা ভাবতেছি। ভালোই হয়ে হবে। যান, হয়ে যান। আপনারও হচ্ছে ওই হাতের ছবি বিক্রি করে আপনার হয়তো ভালো বিক্রি হবে। পায়ের ছবি করতে হাতের ছবি করবেন। হ্যাঁ, অন্যান্য জায়গার ছবি আমি হাজার টাকা ওগুলো দিয়ে হ্যাঁ, বিক্রি আরো ২০ এর জায়গা দিলে তো আরো আরো দামে বিক্রি হবে। ঠিক আছে তাহলে এক্সম্যান ভাই আপনার কি আর কোন পয়েন্ট আছে? থ্যাংক ইউ। না ডেফিনিট না ভাই। আপনার সাথে আপনি সময় দিয়েছেন। আ আপনাকে অনেক ধন্যবাদ আসলে। আপনাকেও ধন্যবাদ থ্যাংক যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। ভালো থাকবেন। আচ্ছা। ঠিক আছে পরের জনকে তাহলে আমরা লাইভটা শেষ করে দিব। প্রায় ৩.৫ ঘন্টা হয়ে গেছে। ইচ্ছামৃত্যু ভাই আমরা আর বেশিক্ষণ থাকবো না। লাস্ট একজনকে যুক্ত করে দেখি। তারপরে আমরা লাইভটা শেষ করে দিব। তার আগে আমি একটু স্ক্রিনটা ঠিক করে নেই। আ আচ্ছা। নোবডি আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে। জি, আমি আসলে ভাগ্য সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে, ভাগ্য কতটা পরিবর্তনশীল এবং কতটা পূর্ব নির্ধারিত? সঠিক টাইমে ঠিক এসেছেন আসিফ ভাই এইমাত্র কিন্তু গুরু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একদম পারফেক্ট টাইমিং আপনার আসিফ ভাই। আপনি কি ইসলামের দৃষ্টিতে জানতে চাচ্ছেন নাকি আমাদের দৃষ্টিতে জানতে চাচ্ছেন? জি, দুটোই জানতে চাচ্ছি। আগে ইসলামেরটা বলেন। আপনাদের দৃষ্টিভঙ্গি তো এটা জানি আমরা সাধারণভাবে যেটা জানি। ইসলামের দৃষ্টিতে আসলে জানতে চাচ্ছিলাম আরকি। ইসলামের দৃষ্টিতে সমস্ত কিছু আল্লাহ পাক তাকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন সেই সৃষ্টির আদিতে। সেটা একদম সৃষ্টির মানে আগাগোড়া কি হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে, প্রত্যেকটা জিনিস নির্ধারিত এবং সেই জিনিসটা ওইখানে লিখে রাখা আছে। একদম পরিষ্কারভাবে লিখে রাখা আছে। এটার কোনো পরিবর্তন হবে না। আপনাকে আমি তাহলে সেই জিনিসগুলা একটু বের করে দেখাই। আ এই জিনিসটা একটু পড়েন নবডি ভাই। আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান। আমরা যেসব কাজ করি তা কি নতুনভাবে ঘটলো না আগের থেকেই নির্ধারিত হয়ে আছে? তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই তার সওয়াবের কাজ সম্পাদন করে। আর যারা দুর্ভাগ্যবানদের ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে। আচ্ছা তার মানে সবকিছু যে ঘটতেছে বা ঘটবে সেগুলা কি এখন ঘটতেছে নাকি আগে থেকে নির্ধারিত? এই হ্যাঁ, হাদিস আগে অনুসারে? থেকেই নির্ধারিত। আসলে এই ভাগ্য বিষয় আসলে পরিষ্কারভাবে কোনো মৌলানাদের কাছ থেকেও ভালোভাবে জানা যায় না এবং কয়েকটা লাইভেও আসলে জানার চেষ্টা করছি। কিন্তু উনারা বলে যে, "এই বিষয়ে কথা বলব না। আমরা একটা বিষয়ে কথা বলতেছি। এটা নিয়ে প্রশ্ন করলে বলেন।" তো এই হিসাবে তো আমার মৃত্যু। আমি যদি একটা মানে সুসাইড করি, তাহলে তো সেটা তো পূর্ব নির্ধারিত। আমার জন্মের আগেই তো পৃথিবী জন্মের আগেই তো আল্লাহ এটা নির্ধারণ করছে। বা আমি যদি শুধুমাত্র আপনাকে শুধুমাত্র আল্লাহ নির্ধারণ করেছে তাই না, আল্লাহ পাক আপনাকে দিয়ে সেটা করায়া নিচ্ছেন। এই হাদিসটা একটু পড়ি আমরা। আ দাঁড়ান একটু। এই হাদিসটা একটু পড়েন তো ভাই আমাদেরকে পড়ে শোনান তো। শুধু লালগুলো পড়ব?
একটু উপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর এখান থেকে পড়েন। হুম। পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, তখনই সন্তান বের করছিল নাকি? আচ্ছা যাই হোক। আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি, আর এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা। এই হাদিসটা পড়ে আমরা কি হাদিসের মান শিখলাম ভাই? সহিহ? হ্যাঁ, হাদিসের মান সহিহ। এটা একটা তাহকিককৃত সহিহ হাদিস। তবে পিঠ বুলানো শব্দটা বাদ দিয়ে, পিঠ বুলানো কথাটা নিয়ে কিছু আলেমের মধ্যে মতবিরোধ আছে যে এই শব্দটা আছে নাকি নাই হাদিসের ভিতরে, সেটা নিয়ে কিছু আলেমের ভিতরে মতবিরোধ আছে। কিন্তু বাদবাকি হাদিসটা সম্পূর্ণভাবে সহিহ। পিঠ বুলানোটাও সহিহ, কিন্তু এটা একদম 100% সহিহ না এই শব্দটা। এই শব্দটা নাও থাকতে পারে এই হাদিসের মধ্যে। জি, ঠিক আছে, বুঝতে পারছি। ওইটুক বাদই দিলাম আমরা। বাদবাকি যে হাদিস সেটা তো একদম মানে তাহাক্কিকৃত সহিহ হাদিস। যে আল্লাহ পাক যখন কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। মানে এই কাজটা কে করাচ্ছে ভাই? আপনি যে মানে মনে করেন আসিফ মহিউদ্দিন আল্লাহকে গালি দিচ্ছে, নবীকে মানে শিশুকামী বলতেছে। এই কথাটা আমাকে দিয়ে কে বলায় নিচ্ছে ভাই? জি, আল্লাহ। তাইলে এবং এই কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামে প্রবেশ করাবেন, তাই না? জি। আর নবী মোহাম্মদ যে ভালো কাজ করছে, এই যে তাকে তো জান্নাতের জন্য সৃষ্টি করা হইছে। তাকে দিয়ে জান্নাতবাসীদের কাজ কে করায় নিছে? সে নিজে করছে, নবী নিজে করছে নাকি আল্লাহ তাকে দিয়ে করায় নিছে? হাদিস অনুযায়ী তো আল্লাহই করিয়ে নিছে। তাইলে তো ভাই নবীর কি কৃতিত্ব এখানে? নবী এখানে কি এমন বালটা ছিল? এই যেখানে আমারে জাহান্নামে দিয়ে দিল, নবী এখানে কি বালটা ছিল? নবী তো কোন বালি ছেড়ে নাই। হুদাহুদি জান্নাতে যাবে। আল্লাহ তারে দিয়ে করায় নিছে। আল্লাহ আমারে দিয়ে করায় নিলে আমি নবীর থেকে ভালো কাম করতে পারতাম না। তাই না? হুম। আমি আসলে হচ্ছে ২০২৩ সালের লাস্টের দিক থেকে আপনাকে শুনি আরকি। ২০২৩ এর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময় শুনছি। এখন আবার এই ২-১ দিন ধরে শুনি। মানে ওই সময় অনেক সংশয়বাদী ছিলাম। আপনাকে অনেক গালি দিতাম। কিন্তু এখন আসলে একটু অন্যরকম হয়ে গেছি আরকি। আচ্ছা, ঠিক যাই আছে ভাই। হোক। আপনার কি আর কোন হ্যাঁ, প্রশ্ন থাকলে বলেন, আমরা লাইভটা আজকে শেষ করে দিব। না, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আপনার সাথে পরে নিশ্চয়ই আবার কথা হবে। আজকের মতো বিদায় জানালাম। তাহলে ইচ্ছামৃত্যু ভাই, আজকে আমরা তাহলে লাইভটা শেষ করে দেই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই আসিফ ভাই শেষ করে দিন। ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা তো হয়ে গেল। ঠিক আছে, আপনি তাহলে বিদায় নিয়ে নেন। ওকে, গুড নাইট আসিফ ভাই। গুড নাইট। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং কমেন্ট করার জন্য। পরের লাইভে আবারও কথা হবে। আজকের মতো বিদায়। শুভরাত্রি সবাইকে।